আছি আমি সাবরিনা চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আমেরিকা থেকে আরম্ভ করে বিশ্বের বিভিন্ন খবরাখবর আপনাদের জন্য আমরা নিয়ে আসি। তাছাড়াও থাকে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশনের পর্দায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান। সম্প্রতি ওনারা আমেরিকায় সফর করছেন। ওয়াশিংটনে তাদের কর্মব্যস্ততার ফাঁকে কথা বলেছেন তাহিরা কিবরিয়ার সাথে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ এবং সুপরিচিত এক ব্যক্তিত্ব, চিরনবীন এবং চিরসবুজ এক দম্পতি, লায়লা হাসান এবং সৈয়দ হাসান ইমাম। তাদের সঙ্গে আজকে আমরা আলাপচারিতার মাধ্যমে তাদের একান্ত কিছু কথা আমরা শুনব। লায়লা হাসান, আপনারা অভিনয় জগতে নৃত্যশিল্পী হিসেবে অত্যন্ত সুপরিচিত নাম। তো আপনারা যখন একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন 50 বছরেরও আগে, সেই সময় সৈয়দ হাসান ইমাম ছিলেন তারকা, রূপালী পর্দার নায়ক। সেই নায়কের সঙ্গে আপনি ঘর সংসার করতে যাচ্ছেন। আপনার সেই অনুভূতি সেই সময় কেমন লেগেছিল? উনি কখনোই চলচ্চিত্রের নায়ক হিসেবে নিজেকে ওভাবে প্রমাণ দেখানো নেই দর্শকের কাছে, জনগণের কাছে, এবং আমরা তো নাই। কারণ ওনাকে আমরা মঞ্চে দেখেছি, রেডিওতে উনি যখন নাটক করতেন, আমি খেলাঘর করতাম, এবং তখন উনি মানে সমাজসেবা ভীষণভাবে করতেন। শুধু রূপালী পর্দার নায়কের যে চমক, সেটা আমার কাছে লাগেনি, কারণ আগের থেকেই ওনাকে সব জায়গায় দেখা যেত। কাফি ভাই সঙ্গে আমরা একসঙ্গে নাটক করতাম রেডিওতে, মঞ্চে। তো কাফি ভাইকে বললাম যে কাফি ভাই, আমার তো বয়স হয়েছে, এখন একটু বিয়ে করা দরকার, তো একটা পাত্রী দেখেন। তো পাত্রী তো একটা আছে, বাচ্চাদের অনুষ্ঠানে নাটক টাটক করে, এখন একটু বড় হয়েছে, তো তুমি দেখতে পারো। একটা নাটকে ওকে আমাকে একসঙ্গে কাস্ট করলেন। তারপরে দেখলাম, দেখার পরে বললাম ঠিক আছে, আপনি কথাবার্তা বলেন। প্রস্তাব করে বিয়ে হলো। কিন্তু বিয়ের একটা মজার ঘটনা হচ্ছে যে আমার শ্বশুর আমার নাটকের খুব ভক্ত ছিলেন এবং আমাকে বারবার বলতেন, আমি তখন ব্যাংকে চাকরি করি, বলতেন যে তুমি সিনেমা করো না কেন, এত সুন্দর দেখতে, তুমি অভিনয় ভালো করো। তো যখন বিয়ের প্রস্তাব হলো, মেয়ের সঙ্গে বলে যে না, সিনেমা করে ছেলে, তার সঙ্গে বিয়ে যাবে না। যাই হোক, আমার নানা শ্বশুর আবার আমার নানার শিষ্য ছিলেন, তো আমার পরিবারকে জানতেন। তিনি বললেন যে এই পরিবারের ছেলে তুমি। দেশ বিভাগ থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, তারপরে 71 স্বাধীনতা যুদ্ধ, অনেক রাজনৈতিক ডামাডল আপনি দেখেছেন। তারই কিছু স্মৃতি, তারই কিছু কথা জানতে চাই আপনার কাছে। আমি তখন জেলা স্কুলে 3 থেকে শুরু হতো, মানে মাত্র ভর্তি হয়েছি। স্পোর্টসে আমি খুব ভালো ছিলাম, পুরস্কার পেয়েছি। তো আমরা বসে আছি, তখন কিন্তু উত্তাল ব্রিটিশ বিরোধী আন্দোলন, 41 সালের কথা বলছি। তখন এই ভারত ছাড়ো আন্দোলনের, গান্ধীজির সব আন্দোলন হচ্ছে। তা ধীরেন্দা কানে কানে বলে গেলেন যে দেখ, আমাকে প্রথম ডাকবে, আমি 100 মিটার্সে ফার্স্ট হয়েছি, আমাকে ডাকবে, আমি উঠে দাঁড়িয়ে বলবো ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাত থেকে আমরা পুরস্কার নেব না। আর তোরা সবাই উঠে দাঁড়িয়ে বলবি ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাত থেকে আমরা পুরস্কার নেব না। তো তারপরে আমার পিছন পিছন বেরিয়ে যাবে। আমরা তাই করলাম। এটা এখন তোমরা বুঝতে পারবে না যে কত বড় কাজ ছিল, কারণ তখন এই কারণে আমাদের বিশাল শাস্তি হতে পারতো। কিন্তু আমরা ছোট ছোট ছিলাম, আমাদের স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আর পরে আর সেটা কার্যকর হয়নি। আমি যখন নায়ক, তখন মিছিল করতাম, তখন পাকিস্তান বিরোধী মিছিল। তখন আমার প্রযোজকরা বলতেন যে আপনি মিছিলে যান, আপনার গ্ল্যামার থাকবে না, লোকে আর আপনাকে সিনেমায় দেখতে চাইবে না, আমার না দেখুক, আমার কর্তব্য তো আমাকে পালন করতে হবে। তো সেই রকম আমি সেইভাবেই দেখেছি আমি জীবনটাকে। আর তারপরে ধর মুক্তিযুদ্ধে গেছি, মুক্তিযুদ্ধ যুক্ত হয়েছি। তার আগে বিক্ষুব্ধ শিল্পী সমাজের আমি আহ্বায়কের শিল্পীদের সংঘবদ্ধ করেছি অসহযোগের সময় 71-এ। তারপরে আবার যখন ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি জাহানারা ইমাম নেতৃত্বে করেছি, জীবন বাজি রেখেই করেছি। যখনই সন্ত্রাসবাদের একটা উত্থান হয়,
তখনই শিল্পীদের ওপরে একটা চাপ আসে, এবং শুধু চাপ নয়, মৃত্যুরও হুমকি আসে। তো আপনার কেমন লেগেছিল? না, যেমনই লাগুক আমরা জানি এটার মোকাবেলা করতে হবে। আমরা ভয় পেয়ে যদি ঘরে বসে থাকি তো তার আরও বেড়ে যাবে। আমাদেরও প্রস্তুতি নিতে হবে, আমাদের মোকাবেলা করতে হবে। এবং আমরা সবসময় বলি, জানি যে সংস্কৃতি একটা হাতিয়ার। তুমি একটা নাচ দিয়ে, গান দিয়ে, নাটক দিয়ে এটা বলতে সহজে জনগণ নিচ্ছে, তাদের মনের ভিতরে প্রবেশ করছে। একটা বক্তৃতা দিয়ে কিন্তু সেটা হয় না। আমাদের একটা সমস্যা শুধু বাংলাদেশের না, এটা সারা পৃথিবী জুড়ে এই সমস্যাটা এখন দেখা দিয়েছে। এটা শুধু বিচ্ছিন্ন বাংলাদেশের ঘটনা নয়। সেই জন্য একটা শুধুমাত্র বিচ্ছিন্ন বাংলাদেশের ঘটনা হলে পারে কিন্তু আমরা খুব সহজেই এটাকে পার করতে পারতাম, কিন্তু আন্তর্জাতিক একটা চক্রান্ত এর মধ্যে জড়িত আছে। এরা বাচ্চা ছেলেদের, নতুন প্রজন্মের ছেলেদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে, বা অর্থের বিনিময়ে হোক, বা কুপরামর্শ দিয়ে হোক, কুশিক্ষা দিয়ে হোক, তারা এইগুলো প্রসার করছে। এবং এইখানে প্রসার করার ব্যাপারে যদি আমরা এটাকে যদি বন্ধ করতে চাই, তাহলে পুলিশ দিয়ে হবে না। মানুষের মনটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই যে মানুষের অন্তরের যে পরিষ্কার করা, মানুষের অন্তরে যে ভালো কিছু, এটা পারে কে? শিক্ষা এবং সংস্কৃতি। আপনার আরেকটি পরিচয় আছে, আপনি স্বাধীনতা যুদ্ধের সময় ছদ্মনামে সালেহ আহমেদ নামে খবর পড়তেন। তো খবর পাঠ করাটা এটা ছেড়ে দিলেন কেন, এবং ছদ্মনামে কেন পড়েছেন? সেই সময়ে আমরা যখন প্রথম যাই, তাজউদ্দিন সাহেব প্রথম গেলেন ভারতে, তারপরে আমাদেরকে পাঠানো হলো অস্ত্র জোগাড় করার জন্য ভারতে। আমরা তখন মাগুরায় যে যোগ দিয়েছিলাম মুক্তিযুদ্ধে, আমি, ওয়াহিদুল হক সাহেব, আমরা 5 জন। তার মধ্যে লিটু এখন আমেরিকায় থাকে, ইউএনএতে চাকরি করত। তো আমরা 5 জন গেলাম। তখন এসে তাজউদ্দিন সাহেব দিল্লি থেকে এসে সরকার গঠন করলেন। তারপরে তাজউদ্দিন সাহেবের একটা ছদ্মনাম নেওয়া হলো। কারণ হচ্ছে কি, যে পাকিস্তান প্রচার করছিল যে ভারতে বসে এরা এসব চক্রান্ত করছে। এখন কলকাতায় আমাদের কিছু মিটিং মিছিল করতে হতো, আবার মুজিবনগর বলে সেখান থেকে আমাদের রেডিও চালাতে হতো। এখন আমি হাসান ইমাম নাম নিয়ে প্রথম দিকের কথা বলছি, পরে এটা প্রকাশ হয়ে আর কেউ করেনি। প্রথম দিকে আমরা যারা যোগ দিয়েছিলাম, সরকার থেকেই আমাদের ছদ্মনাম দিয়েছিল, আমি নিই নাই। আজকের এই তরুণরা ঠিক আপনারা যেভাবে মুক্তিযুদ্ধকে দেখছেন বা পেয়েছেন, বা আপনারা যেভাবে অনুভব করেন, সেই অনুভূতিটা আজ নেই? আছে আছে আছে, কিন্তু সর্বস্তরে নেই। অনেকের মধ্যেই আছে, আর বাড়ছে এটা। কারণ মধ্যেখানে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। বাংলাদেশের শাসনভারও গ্রহণ করেছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকরা। এই নিজামী যার ফাঁসি হয়েছে, এরা সব মন্ত্রী হয়েছিল তারা, এবং তারা তো চায়নি যে মুক্তিযুদ্ধটা মানুষ মনে রাখুক। এবং গত 2টো টার্ম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় আছেন, ফলে শিক্ষা সংস্কৃতিতে বিভিন্ন জায়গায় আবার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা বলা হচ্ছে, তাদের যে অবদানের কথা বলা হচ্ছে। এগুলো নতুন প্রজন্মকে আবার মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহী করে তুলছে, এবং তারা যথেষ্ট এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের কাছে জানতে চায়। যারা জানতে চায়, বিভ্রান্ত ছিল তো অনেক সময়টায়, কোনটা ঠিক, তোমারটা বিশ্বাস করবে না আমারটা বিশ্বাস করবে, এই প্রজন্ম। এখন একদম বইপত্র বাংলা একাডেমি সব বার করছে, সবাই বার করছে, সবাই করছে, সেখান থেকে জেনে আর পড়ার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে এই প্রজন্মের। আপনারা দুজনাই 6 দশকের উপরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন উজ্জ্বল করে আছেন, এবং আরও উজ্জ্বল করে থাকুন, এই শুভ কামনা করেই আজকের মতো শেষ করতে হচ্ছে। লালা হাসান এবং সৈয়দ হাসান ইমাম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকাকেও ধন্যবাদ যে মানুষের কাছে আমাদের কথাগুলি পৌঁছে দিলেন। আর একটা যে তোমরা যে আকাঙ্ক্ষা করো তার যোগ্য আমরা যেন হয়ে উঠে। অবশ্যই এই নেপথ্যে যারা কাজ করছেন, আজকে আমাদের এই সাক্ষাৎকার নেওয়া, তাদের অনেক ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকাতে অবশ্যই ধন্যবাদ। খুব ভালো লাগলো, সময়টা ভালো কাটলো। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমাদের এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখতে চান, তাহলে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে www.voabangla.com। তাছাড়া ফেসবুক এবং ইউটিউবে আমরা নিয়মিত আমাদের এই প্রতিবেদন
ভিডিওগুলো আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।